আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবিরাম চেষ্টা ইরানে বিধ্বস্ত মার্কিন বিমানের কো পাইলট উদ্ধার। আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল মিশন চালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। উদ্ধারের গোপন অভিযানে আরো দুটি বিমান হারালো যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত হওয়ায় শত্রুপক্ষের হাতে পড়ার আগে ধ্বংস করে নিজেরাই। দিক থেকে পৃথিবীর চেয়ে এখন চাঁদের বেশি কাছে নাসার মহাকাশযান ওরিয়ন প্রদক্ষিণের প্রস্তুতি নিচ্ছে নভোচারীরা। মিশনের ষষ্ঠ দিনে অবস্থান নেবে কক্ষপথে। ঢাকা ও রাজশাহীতে 3 শিশুর মৃত্যু, 18 জেলায় 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান। মন্ত্রী জানালেন বাড়বে এই কর্মসূচির পরিধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। শনিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমন্বিত অভিযান চালায় বিশেষ বাহিনী। দুপক্ষের ব্যাপক লড়াইয়ের পর নিরাপদে তুলে নেওয়া হয় বিধ্বস্ত F-15 ফাইটার জেটের এয়ারম্যানকে। অত্যন্ত গোপন ও ঝুঁকিপূর্ণ এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে আরও একটি এয়ারক্রাফট ভূপাতিতের দাবি করেছে ইরান। ঘরে ঢুকে বের করে আনতে হবে মার্কিন এয়ারম্যানকে। তাই দুদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্যরকম এক লড়াই চলছিল ইরানের দুর্গম পার্বত্য এলাকায়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে তেহরানের হামলায় F-15 ফাইটার জেট ভূপাতিতের পরপরই প্রথম পাইলট উদ্ধার হলেও সন্ধান মেলেনি কো পাইলট বা এয়ারম্যানের। তার খোঁজে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম এক ঝুঁকিপূর্ণ অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। যুদ্ধবিমানের ক্রুর অবস্থান শনাক্তের পর প্রতিনিয়ত রাখা হয়েছে নজরদারিতে। এরপর সাজানো হয়েছে মিশনের পরিকল্পনা। তবে কোন কোন বাহিনী কোন উপায়ে এই অভিযানে অংশ নিয়েছে গোপন রাখা হয়েছে তা। দুদিন ধরে তুলকালামের পর তৃতীয় দিনে ইরানের সাথে ব্যাপক লড়াইয়ের পর নিরাপদে উদ্ধার হয়েছেন ওই ক্রু। অপারেশনকে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বেপরোয়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান হিসেবে। তার দাবি যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই অভিযানে। ইরান বলছে অভিযানের সময় আরও একটি মার্কিন এয়ারক্রাফট ভূপাতিত করেছে তারা। এর আগে ইরানও মার্কিন ক্রুর সন্ধানে চালিয়েছিল চিরুনি অভিযান। নিখোঁজকে জীবিত উদ্ধারের বিনিময়ে $৬৭,১০০ পুরস্কারও ঘোষণা করেছিল। এই ঘোষণার পর শত শত মানুষ রওনা দিয়েছিল। উদ্ধারের গোপন অভিযানের সময় নিজেদের দুটি C-130 বিশেষ অপারেশন বিমানও ধ্বংস করে এসেছে মার্কিন বাহিনী, এমন দাবি উঠেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কিছু মার্কিন গণমাধ্যমে। বলা হচ্ছে উদ্ধার অভিযানের সময় বিমান দুটি ইরানের ভেতরে একটি গোপন এয়ার স্ট্রিপে আটকা পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়। বিমানগুলোতে থাকা গোপন প্রযুক্তি আর সামরিক সরঞ্জাম ইরানের হাতে পড়া এড়াতেই সেগুলো ধ্বংস করে যুক্তরাষ্ট্র। এই বিমানের নাম MC-130J কমান্ডো 2, যা বহুল পরিচিত C-130 নামে। শত্রুপক্ষের যেসব এলাকায় সাধারণ সামরিক বিমান নিরাপদে পৌঁছাতে পারে না, সেসব এলাকায় পাঠানো হয় এই ট্রান্সপোর্ট বিমান। এর মাধ্যমেই গোপনে সেনা পাঠানো কিংবা উদ্ধার অভিযান পরিচালনা করে মার্কিন বিমান। ইরানের আকাশসীমায় উঠতে থাকা একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের সামরিক বাহিনী। এ ঘটনায় নিখোঁজ এক এয়ারম্যানকে উদ্ধারে বিশেষ এই C-130 বিমান পাঠায় যুক্তরাষ্ট্র। সফলভাবে পাইলটকে উদ্ধার করা গেলেও ক্ষতিগ্রস্ত হয় দুটি C-130 বিমান। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয় ক্ষতির মুখে পড়া বিমান দুটি মার্কিন বিমান বাহিনী ধ্বংস করে এসেছে। পাইলট উদ্ধারের অভিযানের সময় ইরানের একটি প্রত্যন্ত এয়ার স্ট্রিপে ছিল বিমান দুটির অবস্থান। বলা হয়েছে কোনো কারণে বিমান দুটি সেখানেই আটকা পড়ে কিংবা ক্ষতিগ্রস্ত হয়। দুটিতে মার্কিন বাহিনীর অত্যন্ত সংবেদনশীল তথ্য ছিল বলে জানানো হয় প্রতিবেদনে। পাশাপাশি অত্যাধুনিক এই বিমানের প্রযুক্তি ইরানের হাতে পড়ুক, এটাও চায়নি মার্কিন প্রশাসন। এ কারণেই ক্ষতিগ্রস্ত বিমান দুটিকে পুরোপুরি ধ্বংস করা হয়। উদ্ধারকৃত পাইলট আর অভিযানে অংশ নেওয়া বিশেষ বাহিনীকে নিরাপদে সরিয়ে আনতে পরে অতিরিক্ত আরো 3টি বিমান পাঠায়। পাল্টা দাবি এসেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির IRGC বাহিনী বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার হামলাতেই ভূপাতিত হয়েছিল C-130 ট্রান্সপোর্ট বিমান দুটি। এছাড়া আরো দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারও ভূপাতিতের দাবি তেহরানে। মার্কিন যুদ্ধ বিমানের পাইলট সহ দুজনকে উদ্ধারের পর আলোচনায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল এবং ঝুঁকিপূর্ণ মিশনগুলোর একটি যুক্তরাষ্ট্রের এই CSAR অভিযান। স্বল্প সময়ের নোটিসে শত্রুর ভূখণ্ডে ঢুকে চালাতে হয় উদ্ধার তৎপরতা। নানা ধরনের সরঞ্জাম সহ একাধিক ইউনিট চালায় সমন্বিত অভিযান। বেশ কয়েক ধরনের বিমান অংশ নেয়। এতে থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা রেস্কিউ ম্যান।
সময়ের সাথে লড়াই, যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। একটি ভুল পদক্ষেপ কেড়ে নিতে কক্ষপথের কাছাকাছি পৌঁছে গেছে আর্টেমিস 2 মিশনের মহাকাশযান ওরিয়ন। শনিবার এই তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জানায় চাঁদের নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে উপগ্রহটি। প্রদক্ষিণের প্রস্তুতি নিচ্ছেন নভোচারীরা। মিশনের 6ষষ্ঠতম দিনে চাঁদের কক্ষপথে অবস্থান করবে ক্যাপসুলটি। এই দিন মহাকাশ থেকে একটি বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবেন 4 নভোচারী, যার স্থায়িত্ব হবে প্রায় 53 মিনিট। একদিন আগে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি ভিডিও পাঠিয়েছেন নভোচারীরা। গেল 31 মার্চ পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে SLS রকেটে চেপে যাত্রা করে ওরিয়ন। 53 বছরের বেশি সময়ের অপেক্ষার অবসান। চাঁদের উদ্দেশ্যে নভোচারী গেল পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে অরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করলেন। দীর্ঘ 10 দিনের এই অভিযানে তারা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। আর্টেমিস 2 মিশনের 10 দিনের যাত্রায় নভোচারীরা চাঁদকে কেন্দ্র করে প্রায় 10,300 কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করবেন। এটি হবে মানুষের তৈরি কোনো মহাকাশযানে পৃথিবীর বুক থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে যাওয়ার রেকর্ড। গত 3 বছর ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই 4 নভোচারী মহাকাশযানের ম্যানুয়াল কন্ট্রোল এবং লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার দক্ষতা অর্জন করেছেন। এই মিশনের সফলতাই নির্ধারণ করবে 2028 সালে আর্টেমিস 4 মিশনে মানুষ আবারও চাঁদের মাটিতে পা রাখতে পারবে। এই মিশনে অংশ নেওয়া নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। প্রায় 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তারা এই ঐতিহাসিক অভিযানে সামিল হয়েছেন। এটি 2017 সালে শুরু হওয়া নাসার আর্টেমিস প্রোগ্রামের প্রথম মানববাহী মিশন। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে চাঁদের কক্ষপথে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির পথ সুগম করা। আর্টেমিস 4 মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে পুনরায় পা রাখার চূড়ান্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 1972 সালের অ্যাপোলো মিশনের পর এটিই হবে নাসার প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রস্তুতি। অন্যদিকে চীন 2030 সালের মধ্যে তাদের নভোচারী পাঠানোর ঘোষণা দেয় এই প্রতিযোগিতা এখন তুঙ্গে। ভবিষ্যতে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গলের মতো আরো কঠিন অভিযানের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানী টিএনসিসি হাসপাতালে সকালেও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, তবে শিশু কিনা তা এখনো নিশ্চিত নয়। গেল 3 মাসে রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 40 জনের মৃত্যু হলো। এদিকে রাজশাহী মেডিকেলে রোগটির উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি রয়েছে 125 জন। গত 24 ঘন্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 36 জন। পাবনা, ময়মনসিংহ, বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। 18 জেলার 30টি উপজেলায় একযোগে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে কক্সবাজারের মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সকালে একযোগে 28টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া শুরু হয়। এছাড়া পাবনা পৌরসভা সদর, বেড়া উপজেলা, নওগাঁর পরশু উপজেলা, যশোর পৌরসভা, চাঁদপুর সদর, হাইমচর সহ 18 জেলার 30 উপজেলায় এই কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে, যা আগামী 3 সপ্তাহ চলবে।